আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। প্রতিনিয়ত আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ভূতের গল্প উপহার দেওয়া আমার প্রতিনিয়ত কাজ, এবং তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিতে চেষ্টা করি। প্রতিনিয়ত বিভিন্ন লেখক কিংবা ইমেলে পাঠানো গল্পগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি আপনারাও মিথ্যা কুসংস্কার সমাজে ছড়াবেন না। আজকে বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ভৌতিক গল্প অশরীরী। বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 পয়লা সেপ্টেম্বর 1950 ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী, অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ, উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। 1951 সালের ইসামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রাম বাংলার ভূতের গল্প অশরীরী গল্প পাঠে আমি যথারীতি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং আমাকে সহায়তা করেছেন তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমান্ত। নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেই দিন আমাদের নিচুতলার আড্ডায়, কিন্তু সেই সব নিতান্তই পানসে খোঁচার ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানে, আমবাগানের গেয়ভূত, সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকা, ওইসব অনেক শোনা আছে। ওর বেশি আর কিছু বলতে পারলো না কেউ। এমন সময় শরৎ চক্রবর্তীর আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগের বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। সম্প্রতি 60-এর কাছাকাছি বয়স, তান্ত্রিক সাধনা করেন। টিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন। কোনো রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুরি বড় একটা দেখা যাবে না। এইসব কাজে লোক অতি সজ্জন, সকলে মানে, শ্রদ্ধা করে। অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যে বাদলা নেমেছে। শ্যামপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্কুন্ত মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি নে, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। স্বর্গমতে যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল সেই গণবর্ষার বর্ষমূলে মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবায় হঠাৎ জলপাইগুড়ির ওদারে ডুয়ার্স অঞ্চলে বদলি করেন। আমার পরিবারবর্গ তখন ঢাকায়। তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটাকে জলপাইগুড়ি থেকে অনেক দূর, ছোট্ট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমির হিমালয়ের উত্তোলঙ্গ শিখর মালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়ে। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখার্জি, বাড়ি নদিয়া জেলায়। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন। তিনি কয়েকদিনের মধ্যে বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। কি? আপনার এখানে আসা খুব ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিন্তু এদেশের ব্যাপারে? না। কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে।
আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবেন। এরকম এদেশের কাণ্ড। তবে আপনারা এসেছেন কি করে? সে কথা আর বলবেন না, বলে লাভ নেই। ইচ্ছা করিনি। আমি আছি পরে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাবোটা কোথায়, খাবো কি? আমার দুটো ছেলে মেয়ে পরে মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিডারে, তবুও বদলি পেলাম না। কি করি বলুন তো শরৎবাবু? তবে তো একটু সাবধানেই থাকতে হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন, তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম দুটো কেস খেয়েছি, দুটাই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে? যা থাকে কপালে ভেবে কাজ করা আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাজার দোকান, মদের দোকান দরকার করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়ে গেছে বনে বনে। কত রকম ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারবর্তী কি একটা শৃঙ্খ একদিন দেখা গেল। মিসরির পাহাড়ের মতো জকজক করছে সকালের সূর্য কিরণ। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না। ইতিমধ্যে রেবিত বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলা ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকানো খটখটে, ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের বয়ে ক্রম কেটে গেল। তখন মনে ভাবি, রেবিতি বাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন করলো এটা রেবিতি বাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভাবি। এখানে আর এক ব্রাহ্মণ আর ধালি জুটল, নাম দিগ্গস্বর পাড়ে। লোকটা একদিন সেখানে আসে। রান্না করতে খুব ভালো। সে হাট বাজার রান্না বাড়া সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবায় বামনাপাড়া নর্থ বলে একটা জায়গা আবঘাড়ি তরাধরকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটা ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি স্ট্রিট। পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমরা গরুর গাড়ির বাজারে গিয়ে থামলো। বেলা তখন 10টা। দুটির মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বনাঞ্চলের উৎপাদন সওদা করে। দেবেন সামন্ত বলে মেহেন্দিপুরের একজন ব্যবসায়ী কাঠের কারবার আছে। গাঁজা ও আফিনের দোকান সেই দেবেন সামন্ত ভাই, সমী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ লাগছে, মাথা ধরলো। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনার এখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব মানুষ মরে, তা মন্দ মরে না, আপনারা ভয় পাবেন না। আমরা অনেক দিন আছি। নতুন যারা আসেন তাদেরকে ভয় একটু বেশি। সবাই দেখি একই কথা বলে। গাজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়ার বামনাপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খেয়ে এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথে কম্পন দিয়ে জ্বর আসছে। খবর পেয়ে রেবিতি বাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ঔষধ ইঞ্জেকশন চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বললেন ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু না। আমি নিজেও সেভাবেই বুঝলাম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আর দলি
দিগস্বর পরেকে বলল, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘড়ি কাটলো। রেবতী বাবু এবং থানার দারোগা বাবু দুবেলাতেই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আর ধালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিনের পরে জ্বর কমে গেল। ক্রমেই বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পর চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর বেলকিবাজির মতো আসে, আবার বেলকিবাজির মতো চলে যায়। সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সরানোর দারুণ সেই ভয় একেবারেই নেই। আর দালিকে ডেকে বলে দিলাম, আগের মতো পত্ত প্রস্তুর করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে এবার আমি নিষ্কৃত পেলাম না। দিন 2 পর উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পরে পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবুর আর দারোগা বাবুর দেখা করতে এলেন। আর দালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াছে জ্বর ভেবে। দারোগা বাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবু তাই মত। আমাকে তো কিছু বলেনি। দারোগাবাবু ইতস্ত করে বললেন, না, আপনাকে বলিনি। আপনাদের বলেছেন আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত বললাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে? আমি তো সেরে গিয়েছি। ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষীঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি। কিছু ভাবলেন না। যে জোগাড় করেছে চা বাগান থেকে কুলি পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে। আপনাকে ট্রেনে উঠিয়ে না দেওয়া পর্যন্ত ফিরবে না। বেশ। আমি তখন জানতাম না সেদিন আমার জীবনের শেষ দিন হতো। কিন্তু সে কথা ক্রমেই বলছি। আমি সম্মতি দিয়ে দারোগা বাবুকে চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আর দিলিকে গা হাত মুছবো বলে। তারপর 1 বাটি বার্লি খেলাম। আরো একটু বেলা হলো। 2টি ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন ট্রেস নিয়ে এলো। এ পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাবার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শুরু করুন, চা খেয়ে নিয়ে বলবো। এবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, এই কথা আপনি বলেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পত্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কিরকম সেবায়? এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি। তবে পদ্য দিয়েছে কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না। কাউকে জিজ্ঞাসা করিনি। তবে যেন ঘটেছিল সেরকমই বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলেছেন আপনি। কিরকম সে দেশের ডাক্তার? বুঝলাম না মশাই। এ কথায় আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি। এমন সময় আবার জ্বর, ভীষণ কম্পন। আর আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানায় আর ধালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছু জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকার আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়লো। প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পাটুলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেয়ালের কোণে
হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেন উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরায়? অন্য লোকেই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশে মেঘ মুক্ত হতে আস্তে আস্তে লাগলো। আমার মনে পড়লো যে আমি স্ট্রেচারে দৌড়ে উঠিনি, জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, আর দালি দিগ্গসর কই, ঘরের আলো জ্বলেনি, আমি কোথায়? তৃষা এসেছিল, ডাকতে গেলাম তাকে, গলার স্বর আটকে গেল। 2 বার ডাকতে গেলাম, 2 বার তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে, জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামনে আলো এসে পড়েছে। কিছুক্ষণের সামনের দিকে চেয়ে রইলাম, ঘরের মধ্যেই বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবন্ধ হলো বাইরের দিকে। কে ওখানে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়ে আমার গা শিউরে উঠল। দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারদিকে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। 2-1 বার আমার সামনের দরজার ফাঁকা দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। 3বারের মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি, আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না, ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটি চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল এদিকে। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি। এরপর কতক্ষণ পরে জেগে উঠলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুললেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখে ঘামে ভিজে গেছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠলেন, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার তখনও ঘুম বলছে। তখন আমি ঘুমিয়ে পড়লাম। ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানালার বাইরে, তার গায়ে জ্যোৎস্না পড়েছে। ওইখানে আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীর কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো, তখন দেখি দিগ্গস্বর পারে আর ধালি সন্তপর্ণে পা টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে। আমি ডাকতে এসে যেন চমকে উঠলো, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবিতা বাবুকে ডেকে নিয়ে এসো। থম খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পর অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবিত বাবুও ছিলেন। রেবিত বাবু বললেন, কেমন আছেন শরৎ বাবু? ভালো, আমি কিছু খাবো? তখন রেবিত বাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীর বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর সেরে গিয়েছে। এর 2 দিন পর আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পত্ত করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিল রাত কাটবে না, এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এইসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল। সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রাম করায় আমার মৃত্যুর সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বন্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘরে চারদিকে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবাই পরিত্যক্ত করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এইসব প্রশ্ন কোনো জবাব আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সপ্তাহে জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি, তাও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছি আমার মুমূর্ষ মন। সে মনের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, সমস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে।
শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে উঠতে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় 2 বছর এভাবে একা ছিলেন বাসায়। আমি আর দিগস্বর, আর কেউ না। আর কোনোদিনই কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। গণবর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার, জোনাকি জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডাল পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে।